আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনে যে একটা নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনি ভোট দিয়েছেন? আপনি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন, কটার সময় গিয়েছেন? ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত ছিল? আপনি যখন গেছেন তখন কতজন ভোটারের উপস্থিতি ছিল? দিন শেষে ভোটের যে ফলাফল যখন বের হলো, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? তারপর রাতে যখন ভোটের ফলাফল আপনি দেখলেন, ভোটার উপস্থিতি দেখলেন এবং যেভাবে জয় এবং পরাজয় নির্ধারিত হলো, তাতে করে আপনি কি হ্যাপি, খুশি? যদি খুশি থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খুশি না থাকেন তাহলে আপনাকে দায় পরিশোধ করতে হবে। কি দায় পরিশোধ করতে হবে সেটি নিয়ে কথাবার্তা বলছি। প্রথমত হলো যে আমরা আমাদের এই সমাজে অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা বুঝি, কিন্তু আমরা বলি না। অনেক সত্য আমরা জানি, কিন্তু আমরা সেটা প্রকাশ করি না। কেন করি না? অনেক কিছু হারানোর ভয়ে। কেন করি না? আত্মমর্যাদার কারণে। কেন করি না? নিজেদের ভিতরকার যে ক্লেদ, মানে কাদা, এটা বাইরে আনতে আমরা চাই না। আমরা ২০১৪, ১৮, এরপর ২০২৪ যে একটা একটা নির্বাচন নামে যে প্রহসন, তার চাইতে শতগুণ ভালো একটা নির্বাচন ২০২৬ সনে হয়েছে। এটা সত্য। ২ নম্বর হলো, অতীতের নির্বাচনগুলোতে যে সহিংসতা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দৃশ্যত আমরা এই ধরনের কোনো খবর পাইনি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। পুরো নির্বাচন প্রক্রিয়াটি ছিল শান্তিপূর্ণ। কিন্তু এখানে যে সমস্যাগুলো আমাদের দেখা দিয়েছে সেটা হলো, এই নির্বাচন ঠিকমতো হবে না। নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস দেবেন না। দেশের যারা পলিটিক্যাল এক্সপার্ট, তারা বলতে গেলে 100% তারা সবাই বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন না, তিনি ক্ষমতা ছাড়বেন না। এতগুলো মানুষ তো জ্ঞানীগুণী মানুষ, ভুল হতে পারেন না, তারা সবাই সঠিক। এখন তাহলে প্রশ্ন হলো, তারা নির্বাচন তিনি দিচ্ছেন কেন? বিভিন্ন কারণে দিতে পারেন। প্রথম কারণ হলো, অল অন এ সার্টেন এমন কিছু ঘটনা ঘটে গেছে পর্দার আড়ালে, তিনি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। অথবা অল অন এ সার্টেন এমন কিছু ঘটনা ঘটে গেছে, তার কাছে মনে হয়েছে তিনি ক্ষমতায় থাকলে তার যে লাভ হবে, তার চেয়ে বরং একটা নির্বাচন দিয়ে তিনি যদি ক্ষমতাটা হস্তান্তর করেন, তার চেয়ে বেশি লাভ তার হবে। আদারওয়াইজ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তাদের যে বক্তব্য, আমি মনে করি দে ওয়ার রাইট। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নির্বাচনের পর যা কিছু ঘটছে, তার স্বার্থ, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ যতটা না নিশ্চিত ছিল, তার সাথে বেশি নিশ্চিত হয়েছে বা হবে, এটার যে গ্যারান্টি, সেই গ্যারান্টি না পেলে তিনি নির্বাচন দিতেন না। এই গেল একটা। ২ নম্বর হলো যে এখানে বিএনপি সুন্দর সময়, সঠিক সময় নির্বাচন হবে, তারপরে কোনো চক্রান্ত নাই, এই কথাগুলো নিয়ে তারা কখনো আশ্বস্ত হতে পারেনি। বরং নির্বাচনের একেবারে ৩-৪ দিন আগেও প্রধানমন্ত্রী বলেছেন যে অনেক চক্রান্ত চলছে পর্দার আড়ালে। যত সহজ মনে করছেন তত সহজ নয়, অনেক খেলাধুলা এখনো বাকি আছে। কথাগুলো শুনেননি? তো সেখানে কোনো খেলা হলো না, কিছু হলো না। পানির মতো জলবৎ তরলং, পানির মতো তরল একটি নির্বাচন হয়ে গেল। ইট মিনস এখানে তরলের নেপথ্যে বড় গরল হয়েছে। থার্ড, যারা বিরোধী দলে এসেছেন, কথা ছিল, বিশ্বাস ছিল, আশঙ্কা ছিল, তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং তারাই
সরকার গঠন করবেন, কিন্তু এখন তারা বিরোধী দলে। তো এই যে তারা যে বিরোধী দলে এলেন, এটা তাদের সহজে মেনে নেওয়ার কথা নয়। অন্যান্য বিরোধী দলের মতো অতীতকালের মতো তাদের বিদ্রোহ করার কথা, এবং তারা যে সত্যিকার যদি শক্তিমান হতেন, আওয়ামী লীগের মতো সাহসী হতেন, তাহলে এই যে জুলাই সনদ স্বাক্ষর, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে দুটো যাকে বলা হয় যে ভোট হলো, একটা হলো গণভোট আর একটা হলো পার্লামেন্টারি ভোট, এবং যেভাবে বিরোধী দল আশা করেছিল যে তারা দুটো শপথ নেবেন সবাই, তো সেখানে বিএনপি যখন শপথ নিল না, জামাত প্রথমে বললো তারা কোনো শপথই নেবে না। অল অন এ সাডেন যখন হুড় করে তারা শপথ নিল এবং দুটো শপথ তারা নিল, ইট মিনস বিহাইন্ড দ্য সিনিয়রিও দেয়ার হ্যাপেন্ড ম্যানি থিংস, আমরা যেটা জানি না। সরকার গঠিত হওয়ার মাত্র 2 মাস অতিবাহিত হলো, কিন্তু এরই মধ্যে এই যে 3টি বিষয় বললাম, নির্বাচনের গরল, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়াদি, অন্যান্য যে বিষয়াদি, এগুলো নিয়ে ধীরে ধীরে অনেকগুলো বিষয় সামনে চলে আসছে, যা কিনা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিরোধী দল বলার চেষ্টা করছে এটা একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা হুঙ্কার দিচ্ছে যে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, সংস্কার যদি বাস্তবায়িত না হয়, আর একটা আন্দোলন হবে। সরকার প্রথমে এটা পাত্তা দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে ডাল মে কুছ কালা হয়, হয়তোবা অথবা সরকার খুবই গণতান্ত্রিক, অথবা সরকার খুবই উদার, অথবা সরকার ভয় পেয়ে গেছেন, যে কোনো কারণেই হোক স্বয়ং সরকার প্রধান বলার চেষ্টা করছেন যে আমরা অক্ষরে অক্ষরে এই জুলাই সনদের প্রতিটি জিনিস আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, সরকার প্রধান আরও বলেছেন, জনাব তারেক রহমান, যে আমরা হলাম গিয়ে সেই দল, যে দল বেঁধে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে ঘটা করে অনুষ্ঠান করে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষরের জন্য পার্লামেন্ট ভবনে হাজির হয়েছিলাম। আমরা যখন হাজির হয়েছিলাম, এনসিপির যারা লোকজন যারা এখন জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে তারা স্বাক্ষর করেননি, তারা মনের দুঃখে কক্সবাজার চলে গিয়েছিলেন। তাদের মাস্টার মাইন্ড, তাদের বস জামাত প্রথমে স্বাক্ষর করতে চায়নি, কিন্তু পরে আবার তারা স্বাক্ষর করলো। এটি নিয়ে জামাত এবং এনসিপির মধ্যে বহুত ভুল বোঝাবুঝি হলো। কাজেই আমরা তো প্রথম যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছি। উই আর দ্য ফাদার অফ জুলাই সনদ, উই আর দ্য ফাউন্ডার অফ জুলাই সনদ, উই আর দ্য মেন্টর অফ জুলাই সনদ, উই আর দ্য সাকসেসর অফ জুলাই সনদ। কাজেই আমরা অবশ্যই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। তো বিরোধী দল বলছে যে অক্ষরে অক্ষরে লাগবে না, প্রতিটি বাক্যেও লাগবে না, পৃষ্ঠায় যা লিখে আছে ওটা এটা আপনারা বাস্তবায়ন করেন। তো এই যে বাহাস যত চলছে, ততই নির্বাচন নিয়ে প্রশ্ন আসছে যে আসলে নির্বাচনটি কেমন হয়েছে, হঠাৎ করে নির্বাচনটি হলো কেন, আর এই নির্বাচনে সত্যিকার অর্থে কারা জিতেছে। মানে আমরা যা দেখছি, যেখানে বিএনপি অনেকগুলো সিট পেয়েছে, জামাত তারা অভাবনীয় সফলতা লাভ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে পার্লামেন্ট বসেছে, আলাপ আলোচনা চলছে, এবং এখন পর্যন্ত আপনি রাজনীতির ময়দানে যা কিছু দেখছেন খুব মোটা দাগে আপনি সমালোচনা করার মতো তেমন কিছু নয়, সব কিছুই সিস্টেমেটিকভাবে চলছে। তাই যদি হয় তাহলে মানুষের মনে হাসি নেই কেন? তাই যদি হয় তাহলে যারা কর্তা ব্যক্তি তাদের মুভমেন্টে কেন এত জড়তা? কেন জাতি ঘুরে দাঁড়াতে পারছে না? কেন চারিদিকে এত ফিসফাস হচ্ছে? কেন নির্বাচনকে আবার সামনে এনে একে অপরকে কটাক্ষ করার চেষ্টা করা হচ্ছে? কেন বিরোধী দল বলছে যে বর্তমান সরকার আওয়ামী লীগের চেয়েও খারাপ, শেখ হাসিনাকে তারা অনুসরণ করতে চাচ্ছে? কেন তারা এই কথাগুলো বলছে? আবার সরকার প্রধান বলছে যে সাবেক স্বৈরাচারের ভূত মানে শেখ হাসিনার ভূত বিরোধী দলের নেতা বা বিরোধী দল তাদের উপর
ভর করেছে, কেন এই সকল কথাবার্তা বলছে? তাহলে আমরা যে পর্দার সামনে যে বিজয়ী যে গ্রুপটিকে দেখতে পাচ্ছি, তারা কি আসল বিজয়ী নন? কিংবা যাদেরকে আমরা পরাজিত হয়ে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে দেখছি, তারা কি আসলে পরাজিত নন? নাকি কেউ সুতো ধরে টানছে, বা কেউ খেলছে, কেউ নড়াচড়া করছে? কিংবা এই যে একটা রাজনীতি, ইংরেজিতে একটি শব্দ রয়েছে, ট্রাম্বলিং ইন ফেয়ার, কাঁপতে থাকে, থলথল করে কাঁপতে থাকে। কখনো আনন্দেও থলথল করে পতপত করে কাঁপতে থাকে, যেমন ঘুড়ি, মৃদুমন্দ বাতাসে গাছের পাতা, ফুল, এগুলো সব কাঁপতে থাকে। তো এগুলোকে ট্রাম্বলিং বলা হয় না। যখন ভীত সন্ত্রস্ত হয়ে, তারপরে মৃত্যু ভয়ে প্রকম্পিত হয়ে কাঁপতে থাকে, ওটাকে বলা হয় ট্রাম্বলিং ইন ফেয়ার। আমাদের যে রাজনীতি, সে রাজনীতি তো পুরনো, বহুদিনের পুরনো। সেই রাজনীতির কম্পনে দেশের প্রতিটি মানুষ বুঝতে পারে। সেক্ষেত্রে গত এই 2 মাস, তার আগের 17-18 মাস, সব মিলিয়ে যে 20 মাসের যে সময়, কেন পুরো রাজনীতির অঙ্গন কাঁপল? কেন একটা সময় বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো 1, 2, 3, 4 তারেক রহমানের, টিনের চালের কাউয়া তারেক আমার, আবার এখন তারা বলছে তারেক আমার আব্বা, তারেক আমার সব কিছু। এত দ্রুত কেন কাঁপছে? যখন একজন জামাতের আমিরকে বলা হতো অলি আল্লাহ, গাউস কুতুব, টাটকা অলি, সময়ের ব্যবধানে এখন কত বাজে কথাবার্তা বলা হচ্ছে। এই কয়দিন আগে দেখা গেল সারা বাংলাদেশ চালাচ্ছে ইল্লু, পিঙ্কু, প্রথম আলো পুড়িয়ে দাও, ওটা করো, ওটা ধরো, ওকে অ্যারেস্ট করো, আনিস আলমগীরকে অ্যারেস্ট করো। নো ইল্লু, নো পিঙ্কু। কেন এত উত্থান, কেন এত পতন? এত দ্রুত নায়ক তৈরি হয়, এত দ্রুত খলনায়কে পরিণত হয়ে যায়। তো সেই দিক থেকে রাজনীতিতে এই যে গত 2 মাসে আমরা যাদেরকে বিজয়ী হিসেবে দেখছি, তারা কি আসলেই বিজয়ী? যাদেরকে বিরোধী দল হিসেবে দেখছি, তারা কি আসলে বিরোধী দল, নাকি গোপন কোনো সমঝোতার ফল? কিংবা যেটাকে আমরা সমঝোতার ফল বলছি, সেটা কি নতুন আর একটা যুদ্ধের প্রস্তুতি, আর একটি আন্দোলনের হুঙ্কার? আমরা যে আওয়ামী লীগকে হিসাবের বাইরে রাখছি, সে আওয়ামী লীগের আবার কি প্রত্যাবর্তন হবে? যে শেখ হাসিনাকে আমরা এখন ধর্তব্যের মধ্যে রাখতে চাচ্ছি না, সে হাসিনা কি আবার পুনর্বাসিত হবে? নাকি সেই যে রংপুর থেকে জাগোবাহে কণ্ঠে সবাই বলে আবার কোনো আবাবিল পাখির দল নতুন কিছু নিয়ে, নতুন কোনো দাবি দেওয়া নিয়ে আমাদের রাজপথ প্রকম্পিত করবে? কথাগুলো বলছি এই কারণে, সময়টা আন্দাজ করা যাচ্ছে না। আমাদের কর্ম এবং একই সঙ্গে প্রকৃতি, একই সঙ্গে আন্তর্জাতিকতা, একই সঙ্গে যুদ্ধ, বিগ্রহ, আঞ্চলিক কূটনীতি, দেশের মধ্যে পাহাড় সম নানা রকম সমস্যা, সব মিলিয়ে আমাদের সবার বিশ্বাসকে তছনছ করে দিয়েছে। আর বিশ্বাস যখন তছনছ হয়ে যায়, মানুষ ঠিকমতো দেখতে পারে না, মানুষ ঠিকমতো বুঝতে পারে না, মানুষ হাতড়াতে থাকে, মানে হাত দিয়ে খুঁজতে থাকে। সে ধরুন আপনি ডুবে আছেন পানির মধ্যে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনি হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করেন, হাতড়াতে থাকেন। অন্ধকারের মধ্যে মানুষ যেভাবে হাতড়াতে থাকে, আমরা এখন এই শহরে হাতড়াচ্ছি কোথায় ডিজেল আছে, কোন পেট্রোল পাম্পে গেলে 10 লিটারের পরিবর্তে 20 লিটার তেল পাওয়া যাবে, কোথায় গেলে 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা অতিক্রম করার পরে, বসে থাকার পরেও শেষমেশ তেল পাওয়া যাবে। আমরা হাতড়াচ্ছি সবাই। আজকে আসছিলাম, আব্দুল তুষারের গাড়িতে আমাকে নামিয়ে দিয়ে গেল আমার বাড়িতে। সে খুব বিনয়ের সাথে, টেলিভিশন ব্যক্তিত্ব, কাকে যেন রিকোয়েস্ট করছিল যে ভাই আমাকে 10 লিটার একটু তেলের ব্যবস্থা করে দেন, আমার 10 লিটার তেল হলে আমি একটু চলতে পারি, এরকম একটি অবস্থা। এটা হয়ে গেছে, এটা তো আসলে আমাদের হওয়ার কথা ছিল না। কিংবা এর বাইরে আরও অনেক সমস্যাগুলো, যেগুলো মানে সমাধানের কোনো পথ নেই, আমরা শুধু হাতড়াচ্ছি,
কি হবে? অনেক বড় বড় মানুষ, আমার এক বন্ধু খুব মানে গুলশানের মতো জায়গাতে যে ৪,৫০০ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে থাকে আমার এক বন্ধু। তার অ্যাপার্টমেন্টটার দাম কত ধরুন ২৫,০০০ টাকা করে যদি হয়, তাহলে কত টাকা হয়? প্রায় অনেক টাকা তো, তাই না? প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকার তার ফ্ল্যাটের মূল্য। ওই ফ্ল্যাটে সে ২০ বছর যাবত আছে। তাহলে বুঝেন তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে। সেই মানুষ আমাকে বলল, দোস্ত, ভীষণ রকম বিপদের মধ্যে আছি, মাত্র ৫০,০০০ টাকা আমাকে হাওলাত দাও, তুমি কি পারবা? বোঝার চেষ্টা করুন যে অর্থনীতির যে কোমর, ব্যাকবোন, মানে যে লোক একটা গরু কুরবানি দিয়েছে গত বছর ৫ লাখ টাকা দিয়ে, যার দুটো দামি গাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আজকের এই দিন, আজকে ভিডিও করেছি, আজকেই আমি তার কাছ থেকে মাত্র ৫০,০০০ টাকা, তাও সে ইংরেজিতে বলছে ক্রাইং নিড, আমাকে দাও, ৫০,০০০ টাকা দাও। এই লোক ৫ কোটি টাকা যদি চাইতো এবং বলতো আমার ক্রাইং নিড, তার জন্য মানানসই ছিল, কিন্তু সে মাত্র ৫০,০০০ টাকা চেয়েছে। বোঝার চেষ্টা করুন যে অর্থনৈতিক দৈন্যতা কোন পর্যায়ে চলে গেছে। ফলে আমরা যা দেখছি তা সত্য নয়, যা শুনছি তাও সত্য নয়, যা ঘটছে তাও সত্য নয়, এমন কিছু অপেক্ষা করছে পর্দার আড়ালে, যা আপনাকে আমাকে হয়তো একটা অনির্ধারিত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।